হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আর ও বাড়ি ফিরে যাব না আম্মা। মেঘের কথা শুনে রুমে থাকা প্রত্যেকটা মানুষ যে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে। বিয়ের 3 দিনের মাথায় মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসে। মেঘের 5 ভাই আর 2 বোন, প্রত্যেকে ভীষণ হাসি খুশি ছিল, কিন্তু এই হাসি খুশির মুহূর্তটা যে বেশিক্ষণ স্থায়ী নয় সেটা ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। মেঘের মা তার মেয়ের মুখের কথা শুনে পাথর হয়ে বসে রইলেন, একটা শব্দ মুখ থেকে বের করলেন না। হয়তো মাত্রাতিরিক্ত শক থেকে তিনি চুপ হয়ে রইলেন। মেঘ 2 গলায় কথাটা বলে তার ছোট্ট রুমটার দিকে যেতে নিলে মেঘের শেষ ভাই আব্দুল্লাহ বলে উঠলেন, দাঁড়া মেঘ, ও বাড়িতে ফিরে যাবি না মানে? কি বলতে চাস পরিষ্কার করে বল, আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও বল। জামাই যেহেতু বাড়িতেই আছে, আমরা কথা বলে দেখি সমস্যার সমাধান হয় কি না। আব্দুল্লাহ কথা শেষ হতে মেঘ বলে উঠল, শেষ ভাই, আমি আমার কথা জানিয়ে দিয়েছি, আমি আর ও বাড়িতে ফিরব না। যে বাড়িতে নতুন বউয়ের সাথে শাশুড়ি ননদ দেবর যা শত্রুর মতো আচরণ করে কাপড়ে অ্যাসিড ঢেলে দেয়, পদে পদে নিজের জীবন নিয়ে ভয়ে থাকতে হয়, এমন সংসারে আমি ফিরব না। তাই ভালো হয় আমাকে ওই সংসারে ফিরতে না বলা। ও আর একটা কথা, তোমাদের আদরের জামাইকে বলে দিও যদি তার মা বোন ভাই তার স্ত্রীর কথা মতো চলতে, যেমনটা গত 3 দিন ধরে চলে আসছে, আর যত তাড়াতাড়ি সম্ভব তালাক নামা পাঠিয়ে দিতে। মেঘের কথা শেষ হতে না হতে সজোরে এক থাপ্পড় পড়ল মেঘে বাগালে। থাপ্পড়টা আর কেউ নয়, মেঘের মা শেফালি বেগম মেরেছেন। মেঘ অশ্রুসিক্ত চোখে তার জন্মদাত্রী মায়ের দিকে তাকিয়ে রইল। শেফালি বেগম রক্তচক্ষু নিয়ে মেঘের দিকে তাকিয়ে বলতে লাগল, বেয়াদব মেয়ে, কি বলছিস? তার কোনো বিন্দুমাত্র ধারণা আছে তোর? বিয়ের 3 দিন পেরুতে না পেরুতে তালাকের কথা বলছিস? মেঘ কোনো রকম কান্নাটা আটকে বলতে লাগল, তাহলে কি চাও আম্মা? আমি ওই নরকে ফিরে যাই, যেখানে তোমার মেয়ের বিন্দুমাত্র দাম নেই, যেখানে ছোট থেকে বড় সদস্য আমার সাথে খারাপ ব্যবহার করে, বাড়ির চাকরের থেকে বেশি অত্যাচার করে, সেখানে ফিরে যেতে বলছো? মেঘের কথা শুনে তার 5 ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে। বড় ভাই নাজমুল তৎক্ষণাৎ বলে, মেঘ, তোর সাথে এত কিছু হয়ে গেছে, আমাদের আগে কেন বলিসনি? বলবো কি করে দাদা? ও বাড়ি ফোনে নেটওয়ার্ক থাকে না, কাউকে কল করতে হলে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে কল করতে হয়, আর আমাকে তো বাড়ি থেকে বের হতে দেয়নি, তাহলে কল কি করে করব? মেঘের মেজ ভাই তাজুল কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মেঘ, এখন শান্ত হো, বিয়েটা কোনো ছেলে খেলা না, তাই যা করার তা খুব সাবধানে করতে হবে। আর বড় আপা দুলাভাইরা তো কাল মনে হয় চলে যাবে, আর বাকি আত্মীয় স্বজন, ও তাই বাড়ি ফাঁকা হওয়া অবধি শান্ত থাক, তারপর না হয় জামাই আর তার পরিবারের সাথে কথা বলবো। মেঘ আর কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল। এদিকে বাড়ির সবাই মেঘকে নিয়ে দুশ্চিন্তা করছে, কিভাবে সবটা ঠিক করা যায় সে চিন্তায় প্রত্যেকে মশগুল। শ্বশুর বাড়ি এসে নতুন জামাই সোহেল বাজারে চলে গেল। মেঘের বড় বোনের স্বামীকে নিয়ে ব্যাগ ভর্তি বাজার করে শ্বশুর বাড়িতে আসে সোহেল। সোহেল অল্প বয়সে বিদেশ পাড়ি জমায় কাজের জন্য, সেখানে 20 বছর কাটিয়ে দেওয়ার পর দেশে ফিরতে তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। পড়াশোনা তেমন জানা না থাকলেও সাধারণ জ্ঞানটুকু সোহেলের ছিল। অজপাড়া গায়ের ছেলে সোহেল বিদেশে থাকাকালীন দেশে অনেক জমিজমা কিনেছে, বাড়ি বানিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগির খামার সবটাই গড়েছে। তার টাকায় দেশে এসে মা বোনের জোড়াজুড়িতে বিয়ের পিঁড়িতে বসতে হয় এমন না সোহেল। দেখতে বেশ সুদর্শন যুবক, মাথা ভর্তি বড় একটা টাক, খানিকটা পেট উঁচু। মেঘের শুরু থেকে সোহেলকে পছন্দ ছিল না, কিন্তু ভাইদের মুখের উপর কোনো কথা বলতে পারেনি। মেঘ একে তো বাবা নেই, ভাইদের টাকার উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোভাবে দিয়েছে। বছর 7 হলো বয়স, ও প্রায় 28 ছুঁই ছুঁই এমন না। মেঘ দেখতে কুৎসিত শ্যাম বর্ণের মেয়ে। মেঘ মাথা ভর্তি কৃষ্ণ কালো চুল, মায়াবী চোখ, আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসি, ব্যাস এতটুকুই। মেঘ চাইনি তার ভাইদের ঘাড়ে বসে খেতে, কারণ তাদের ভাইয়েরা বিবাহিত, আলাদা সংসার আছে, নিজেদের খরচ চালিয়ে, মা বোনদের খরচ চালিয়ে ভাইয়েরা হিমশিম খায়। সেখানে নিজেকে রাজকন্যা ভেবে রাজপুত্র কল্পনা করা নেহাতি বোকামি ছাড়া আর কিছুই না। আর তাই তো আর মেঘের এই অবস্থা। সোহেল হাতমুখ ধুয়ে রুমে এসে মেঘের মুখ ভার দেখে সোহেল মেঘের গা ঘেঁষে বসে বলে, কি হলো মেঘ, তোমার মুখ ভার কেন? সোহেলের কথা শুনে মেঘ খানিকটা বিরক্তি নিয়ে সোহেলের থেকে একটু দূরে সরে বসে বলল, আপনি আজ আপনার বাড়িতে একা ফিরে যাবেন সোহেল গু? মানেটা খুব সহজ সোহেল, আমি আপনার সাথে ও বাড়িতে ফিরছি না, যেখানে ছোট থেকে বড় সদস্য আমাকে নিচু করে অপমান করে, আর সদ্য বিয়ে হওয়া স্বামী তা দেখেও না দেখার ভান করে, সে সংসারে অন্তত এই মেঘ ফিরে যাবে না। মেঘের কথা শুনে সোহেলের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে খুব আস্তে করে মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল,
খবরদার মেঘ, ভুলেও আমার পরিবারের কোনো সদস্যদের উপর আঙ্গুল তুলবে না। তোমার কপাল ভালো আমি তোমাকে বিয়ে করেছি, না হলে তো আমার মনে হয় না তোমার কোথাও বিয়ে হতো। মুখ ভর্তি পক্সের দাগ, বয়সও তো কম হয়নি, বুড়ি হয়ে গেছ। আয়নায় নিজেকে দেখেছ কখনো? দেখলে হয়তো আর এই কথা বলতে না। ঘের আগে ফোঁস ফোঁস করতে করতে বলল সোহেল। সোহেলের কথা শুনে মেঘের মুখে হাসি ফুটে উঠল, যেটা দেখে সোহেল কিঞ্চিত বিস্ময় চোখে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘ সোহেলের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, রাত হবার আগে এ বাড়ি থেকে বিদায় হবেন, আপনার মুখটাও যেন আমি আর এই জন্মে না দেখি গু। সোহেল এবার রাগ সামলাতে না পেরে মেঘের হাত শক্ত করে চেপে ধরে বলে, খুব চোপা হয়েছে না তোর? ভুলে যাস না তোর বিয়ে হয়ে গেছে, আর তুই আমার বউ। কি এত শক্ত করে হাত চেপে ধরেছে যে ব্যথায় মেঘের আখিদ্বয় জোড়া ভরে উঠল। তখনই হুট করে মেঘের বড় বোনের মেয়ে আলিয়া রুমে এসে হাজির হয়। আলিয়াকে দেখে সোহেল মেঘের হাত ছেড়ে দিয়ে হাসি মুখে আলিয়াকে বলে, আম্মু তুমি এখানে? হ্যাঁ খালু, আপনাকে আর আন্টিকে বড় মামা ডাকছে, বারান্দায় আসেন। আচ্ছা আম্মু, আমরা আসছি। আলিয়া তার আন্টির মুখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর রুম থেকে বেরিয়ে গেল। সোহেল মেঘের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেল, আর তার পেছন পেছন মেঘও বের হল। মাথা নিচু করে বসে আছে সোহেল। মেঘের 5 ভাই সোহেলকে ঘিরে বসে আছে, এক এক ভাই এক একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে সোহেলের দিকে, আর সোহেল চুপ করে বসে আছে। বাড়ির বাকি সব সদস্যগণ পিঠা বানাতে মশগুল, এদিকে কারোর কোনো খবর নেই। নাজমুল প্রথমে ভেবেছিল মেঘের বিষয় নিয়ে আগামীকাল কথা বলবে, কিন্তু ঢাকা থেকে কল এসেছে তাকে আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্য রওনা দিতে হবে। তাই বাকি ভাইদের সাথে পরামর্শ করে আজই সোহেলের সাথে কথা বলবে বলে সিদ্ধান্ত নেওয়া হবে। সোহেল, আমি আমার বোনের কাছ থেকে সবটা শুনেছি, এখন তোমার কি কিছু বলার আছে? সোহেল এবার মাথা তুলে মেঘের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল। সোহেল, আমি আমার বোনের কাছ থেকে সবটা শুনেছি, এখন তোমার কি কিছু বলার আছে? সোহেল এবার মাথা তুলে মেঘের দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, দেখুন ভাইয়া, মেঘ আপনাদের কি বলেছে আর কি বলেনি সেটা আমি জানি না, তবে আমি বলবো মেঘ যা বলছে পুরোটাই বানোয়াট কথা। কারণ আপনারাই দেখছেন আমার আম্মাকে। আমার আম্মা একদম মাটির মানুষ, তিনি বা আমার বোন ভাই এমনটা কখনো করতেই পারে না। সোহেলের কথা শুনে মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দাদা, তার মা বোন ভাই এতই ভালো, যখন তখন একবার জিজ্ঞাসা করো তো, প্রথম রাতে তার বোন আর ভাইয়ের স্ত্রী মিলে তোমাদের দেওয়া সব জামা কাপড় গহনা না বলে কি করে নিয়ে যায়? দ্বিতীয় দিন নতুন বউয়ের শাড়ি লুকিয়ে রেখে ছেঁড়া শাড়ি পরতে দেয়? জিজ্ঞাসা করো কোনো ছোট যা এসে আমাকে আজেবাজে কথা বলে? এমনকি তাদের ছোট ছোট বাচ্চাদের ও উল্টো পাল্টা কথা শিখিয়ে দেয়, আমার সাথে কাজের লোকের থেকেও বাজে আচরণ করে। মেঘ আর কিছু বলতে যাবে তার আগে মেঘের ছোট ভাই আকাশ মেঘের বরের দিকে তেড়ে যেতে নিলে মেঘ আটকে দিয়ে ইশারায় বারণ করে আকাশ দাঁতে দাঁত চেপে আগুন দৃষ্টিতে সোহেলের দিকে তাকিয়ে মনে মনে বিশ্রী কিছু গালি দিল। এদিকে মেঘের ভাইয়েরা সবটা শুনে প্রচণ্ড রেগে গেলেন। সোহেল এখনো আগের মতো নির্বিকার হয়ে বসে আছে, চোখ মুখ একেবারে শান্ত। সোহেলে ভেতরে কি চলছে তা মুখ দেখে বোঝার উপায় নেই। মেঘের শেষ ভাই আব্দুল্লাহ কিছুক সঞ্চুক থেকে সোহেলকে বলতে লাগলো, শোনো সোহেল, বোনকে বিয়ে দিয়ে ভাসিয়ে দিইনি আমাদের 3 বোন, আমাদের কলিজা, তাদের বিন্দুমাত্র কষ্ট আমরা সহ্য করব না, আমরা একপাক্ষিক বিচার করব না, আমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলবো, এই সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি। আব্দুল্লাহ কথা শেষ হতে মেজ ভাই তাজুল বলে উঠল, আপাতত মেঘ এখানে থাকবে যতদিন না সমস্যার সমাধান হয়। মেজ ভাইয়ের কথা শুনে সোহেল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, এটাই যদি আপনাদের সিদ্ধান্ত হয় তাহলে আজ আমিও আপনাদের একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, কাল যদি মেঘ আমার সাথে ও বাড়ি না ফিরে যায় তাহলে মেঘের জন্য ও বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কি সোহেলের কথা শেষ হতে না হতে মেঘের ছোট ভাই সোহাগ তেরে সোহেলকে আঘাত করতে নিলে মেঘ সহ বাকি 4 ভাই সোহাগকে আটকে ফেলে। ছোট ভাই, কি করছো? শান্ত হও। মেঘ, তুই আমাকে শান্ত হতে বলছিস? ঐশু বা কত বড় সাহস আমার সামনে বলে ও বাড়ি ফিরে না গেলে চিরদিনের জন্য দরজা বন্ধ হয়ে যাবে? কি সোহাগ সোহেলের দিকে আগুন চোখে তাকিয়ে আঙ্গুল তুলে বলতে লাগলো, আজ তুই আমার বোনের জন্য বেঁচে গেলি, কিন্তু তুই কি করে আমার বোনকে ওই বাড়িতে ঢুকতে না দিস সেটা আমিও দেখব। আমাকে চিনিসনি এখনো? ভান্ডারিয়া গিয়ে জিজ্ঞাসা কর সোহাগকে, বলে দিবে এই সোহাগকে এবং কি করতে পারে। তোকে তো আমি দেখে নিব, সাথে তোর পরিবারকেও। কি হচ্ছে কি সোহাগ? আমরা কথা বলছি তো, চেঁচিয়ে বলে উঠল নাজমুল। সোহাগ হাত ছাড়িয়ে শান্ত কণ্ঠে বলতে লাগল, দুঃখিত দাদা তোমার সামনে এভাবে ব্যবহার করার জন্য, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে এই সমস্যার সমাধান আমাকে করতে দেও, কথা দিচ্ছি। সোহেল আর ওর পরিবারকে যদি সোজা করতে না পারি তাহলে আমি সোহাগ না গি। সোহাগ, আমরা কথা বলছি তো, তুই চুপ থাক। কুতাজুল
সবার কথা শুনে সোহেল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আপনাদের সবার কথা শুনেছি, এখন আমার কথা আপনারা শুনুন। আমি এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যাব, আর আপনাদের বোন যদি সংসার করতে চায় তাহলে যেন আমার সাথে এই মুহূর্তে এ বাড়ি ত্যাগ করে, না হলে গু। আর কিছু বলেনি সোহেল গটগট করে হেঁটে রুমে চলে গেল। এতক্ষণ আলিয়া দরজায় দাঁড়িয়ে সবার কথাই শুনল, তবে ভেতরে আর প্রবেশ করল না, কারণ এখন সবার মাথা গরম। ভেতরে গেলে হয়তো প্রত্যেকে বকা দিবে, সে ভয়ে আর ভেতরে না ঢুকে রান্নাঘরের দিকে ছুট লাগাল আলিয়া। পুরো বাড়ি আজ থম মেরে আসে। মেঘের মা শেফালি বেগম আহাজারি করে কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে বারবার। মেঘ সবটা দেখেও কিছু করতে পারছে না, কারণ ঘণ্টাখানিক আগে সোহেল বাড়ি থেকে বেরিয়ে গেছে। সোহেল বাড়ি ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মেঘ অন্য রুমে দরজা সেটে গাট হয়ে বসেছিল। সোহেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আলিয়া দরজায় নক করে সোহেলের চলে যাওয়া কথা জানাতে মেঘ দরজা খুলে বাইরে বের হতে শেফালি বেগম মেঘের গালে কয়েকটা থাপ্পড় মেরে আহাজারি করে কান্না শুরু করেছে। তার আর থামার নাম গন্ধ নেই। রাতে কারো আর খাওয়া হলো না, ছোটরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুম নেই মেঘের চোখের কোণে। চোখের সামনে এখনো বিয়ের সেই মুহূর্তটা চোখে ভাসছে, তারপর ভেসে উঠছে সেই বাজে ব্যবহারের কথা। কিছুতেই সেই বাজে ব্যবহারের কথা ভুলতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে মেঘের। অন্যদিকে সোহেল বাড়ি ফিরে তার বাবা মা বোন ভাইদের সবটা জানাতে তারা অকথ্য ভাষায় মেঘকে গালি গালাজ করতে লাগলো। সোহেল অবাক চোখে তাকিয়ে রইল তার মায়ের দিকে। এ কোনো রূপ দেখছে তার মায়ের? কি জঘন্য ভাষায় মেঘকে গালি গালাজ করছে! সোহেল ধীর পায়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এদিকে সোহেলের 3 বোন তার মায়ের সাথে মেঘকে চিরতরে তাড়ানোর প্ল্যান করছে। আম্মা ভাবিরে আর এই বাড়ি ঢুকতে দেওয়া যাইব না। বড় মেয়ে আখি বলে উঠল। আখির কথা শুনে মেজ মেয়ে সাথী বলে উঠল, হ আম্মা, বড় আপা ঠিক কথা বলছে। ভাবি এমনিতে শিক্ষিত মাইয়া, ভাইয়ের সব জমিজমা টাকা পয়সার সব হিসাব নিব। আমরা যে এতদিন ধরে ভাইয়ের টাকা পয়সা দিয়া আমাগো নামে জমি রাখছি সে কথাও জেনে ফেলব, তখন ভাই তো আমাগো ভুল বুঝবো, আমাগো আর বিশ্বাস করব না। তোরা থামবি? তোগো মাথায় কি গোবর ভরা? এখন যদি বু বাড়ি না আহে আর ওই বাড়ি থাইকা যায়, তাইলে ও বাড়ি দিয়া যে মাল জিনিস আইছে সেগুলা তো দেওন লাগবো। কি মায়ের কথা শুনে দুবোন চুপ হলেও ছোট বোন মিলা চুপ থাকল না। আম্মা, মাল জিনিস কিছুই ভাবিরে দিমু না, তার চাইতে আমাগো অন্য কিছু ভাবতে হইব গো। হ আমা মিলা ঠিক কইছে, আমার দেবরকে দিয়া ভাবির বাড়ি আশেপাশে খোঁজ লইয়া দেখি কোন খবর পাই কিনা। যে খবর দিয়া ভাবিরে কিস্তিমাত করা যাইব। কিন্তু আম্মা, তোমারে আগেও কইছিলাম ভাইয়ার জন্য অশিক্ষিত মাইয়া আনতে, কিন্তু আমার কথা শুনলা না। এখন দেখতাছ কি ভোগান্তিতে পড়তে হইতাছে গি। হ আপা, ঠিক কইছিস। ওই শাহ আলমগীর এই বিয়ার প্রস্তাব আনছে, শাহ লারে হাতের কাছে পাইলে চটকানি দিতাম গ। এখন এইসব কথা বাদ দিয়া খাওন বার, সবাইরে খাওন দিতে হইব তো। মায়ের কথা শুনে 3 মেয়ে উঠে গেল খাবার বাড়তে। অন্যদিকে সোহেল মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। ও বাড়ি থেকে আসার পর থেকে কোনো কিছুই ভালো লাগছে না। সোহেলের মেঘের মায়াবী মুখটা বারবার মনে পড়ছে। মুখে যাই বলুক না কেন, এই কয়েকদিনে সোহেল মেঘকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। এক মুহূর্তের জন্য ও মেঘকে চোখের আড়াল হতে দিতে মন চায় না সোহেলের, কিন্তু পরক্ষণে আজকে ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়তে আগে কপালের রগগুলো ফুলে ফেপে উঠল। সোহেল চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগল, আজ যা হলো তার মূল্য তোমাদের দিতে হবে। মেঘ, এর সমাধান না করে তোমাকে আমি ঘরে তুলব না। রাতে খাবার খাওয়ার সময় সোহেলকে অনেক ডাকাডাকি করেও রুম থেকে বের করতে পারেনি কেউ। তবে এই নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই কারোর, সবাই যার যার মতো খেয়ে উঠে গেছে। পরের দিন সকাল বেলা সোহাগ একাই সোহেলের গ্রামে গিয়ে হাজির হয়। সেখানকার মাতবর মোহাম্মদ গাজীর সাথে মেঘের বিষয় কথা বলে। সবটা শুনে মোহাম্মদ গাজী ভীষণ রেগে যায় তার ভাইপো সোহেলের উপর। তিনি এই গ্রামের মাতবর, আর তার গ্রামে তার রক্ত এমন অবিচার করছে সেটা শুনে প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে আখির দেবর রানাকে আখি মেঘের গ্রামে পাঠায়। সেখানে রানা এমন একটা খবর পেল, তা শুনে এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে গেল। দুপুর 2টায় রানা সোহেলদের বাড়ি পৌঁছানো মাত্র 3 বোন রানাকে ঘিরে ধরে। রানা, কিছু জানতে পেরেছিস? হো ভাবি, এমন একটা খবর আছে যেটা শুনলে তুমি খুশিতে নেচে উঠবে গু। কি খবর? দ্রুত বল রানা, আমার আর তর সয় না। রানা 3 ঢোকে পানি খেয়ে বলতে লাগল। রানা, কিছু জানতে পেরেছিস? হ ভাবি, এমন একটা খবর আছে যেটা শুনলে তুমি খুশিতে নেচে উঠবে। কি খবর? দ্রুত বল রানা, আমার আর তর সয় না। রানা 3 ঢোকে পানি খেয়ে বলতে লাগল, ভাবি, সোহেল ভাইয়ের শাশুড়ি আর তার মাইয়ার নামে তো ওই গ্রামে নানান বাজে কথা রটে আছে। আখি একটু বিরক্ত হয়ে বলল, রানা, যা কয়তাছ খুইলা কও, হেয়ালি কইর না। কয়তাছি ভাবি, আমি ওই গ্রামে যাইয়া ভাবির নাম তো জানি না, তয় হের ভাইয়ের নাম নাজমুলের নাম জিগায়তে কেউ চিনল না, তখন হের মার নাম কয়তে সবাই চিনল, আর যা কয়ল তা শুনলে তোমাগো চোখ কপালে উঠব। মিলা এবার বেশ রাঙ্গানিত গলায় বলল, রানা ভাই, আপনার চোখ জোড়া আপনার কপালে রাখেন আর দ্রুত বলেন কাহিনী কি।
রাগ করো কেন বেআইন বলতাছি শোনো ভাবির বড় ভাইয়ের নাম প্রথমে জিজ্ঞাসা করলে কেউ চিনতে পারে নাই, তারপর হের মার নাম কনের পর দেখি হক গলে চিন্না ফেললো তারা বলে ওই মহিলা নাকি বেশ্যা, হের মায়াও নাকি হের মতো ভাবির মা নাকি কতগুলো বিয়া করছে হেইটাও কেউ ঠিক কইরা কইতে পারে না। রানার কথা শুনে আখি সাথী মিলা হতভম্ব হতবিহ্বল হয়ে একে অন্যের দিকে তাকিয়ে আছে, কেউ বুঝতে পারছে না রানা ঠিক কি বলল। আখির জামাই যতদূর জানে আর তাদের জানিয়েছে তারা ভদ্র পরিবারের সন্তান, খারাপ কোনো রেকর্ড তাদের নেই, তবে এখন রানা যা বলছে তার সাথে আখির জামাইয়ের কথার কোনো মিল নেই। আখির সাথী মিলা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে সোহেলকে খুঁজতে লাগলো। ঘরে সোহেলকে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে সোহেল সেখানে আনমনা হয়ে বসে আছে। আখি দ্রুত তার ভাইয়ের পাশে বসে বলে, ভাইজান তোমার লগে আমার কিছু কথা আছে, তোদের সাথে পরে কথা বলবো, এখন কথা বলতে ভালো লাগছে না। ভাইজান তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু কথাগুলা খুব জরুরি ভাইজান, আর কথাগুলা ভাবিরে লইয়া। ভাবি অর্থাৎ মেঘের বিষয় বুঝতে পেরে সোহেল আখির দিকে তাকিয়ে বলে, কি বলতে চাস? আখি এবার হুবহু রানার কথাগুলো সোহেলকে বলল, সাথে রং চম লাগিয়ে আরও কিছু বানিয়ে বলল মেঘের নামে। সব শুনে রাগে সোহেল উঠে নিজের রুমে ঢুকে ফোনটা খুঁজে বাড়ি থেকে বেশ দূরে চলে গেল। দুপুরে কোনো রকম খেয়ে নিজের রুমে ঢুকে বসে রুইল মেঘ। অন্যদিকে শেফালি বেগমের কান্না এখন অবধি থামেনি। মেঘের ভাই সোহাগ দুপুরে বাসায় ফিরে মেঘের সাথে কথা বলতে চলে গেল। বাড়ি এখন মোটামুটি ফাঁকা, কারণ বড় ভাই, মেজ ভাই, শেষ ভাই ঢাকার উদ্দেশ্য সকালে বেরিয়ে গেছে, আর এখানকার দায়িত্ব সোহাগকে দিয়ে গেছে। সোহাগ মেঘ বলে ডাকতে মেঘ সাড়া দিয়ে বলে, ছোট ভাই আমি এ ঘরে। সোহাগ সে রুমে গিয়ে বলে, মেঘ আমি সোহেলের চাচার সাথে কথা বলেছি, উনি বিষয়টা দেখছে, আর উনি যদি বিষয়টা সামলাতে না পারে তাহলে আমি বিষয়টা আমার মতো করে দেখব। ছোট ভাই সোহেলের চাচা মানুষটা ভালো, কিন্তু সোহেলের বোন জামাই আর ওর মা বাবা খারাপ, ওরা পারে না, এমন কোনো কাজ নেই তুমি ভাই, তাই